উপজেলার ছোট্ট একটা শহর টেকেরহাট। সদ্য গড়ে ওঠা এই শহর ৭০ দশকে ছিল একটি বাজার। কুমার নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এই বাজারে নদী পথে বেশিরভাগ মালামাল যাতায়াত করত। মুকিম ভাইয়ের দাদা এলাকার বিশিষ্ট একজন ব্যবসায়ী, বাঁশের ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে বাঁশের ব্যাপারী। নদীপথে সমুদ্র থেকে বাঁশ সংগ্রহ করে এনে সেগুলো সংরক্ষণ করা হতো টেকেরহাটের নদীর কূল ঘেঁষে। সেই ব্যাপারী ও তার দল সুন্দরবনের সংগ্রহ করা ভাসমান চালির ওপর বাঁশগুলোকে একত্রিত করে তারপর নদীপথ ধরে বাঁশগুলোকে নদীতে ভাসিয়ে নিয়ে আসত। একটার পর একটা চালি বাঁধা হতো। এভাবে হাজার হাজার বাঁশ সুন্দরবন থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হতো। ব্যাপারী ও তার দল সেই বাঁশের সাথেই আলাদা নৌকা নিয়ে সুন্দরবন থেকে চলে আসত। সুন্দরবন থেকে টেকেরহাট বাজার পর্যন্ত নিয়ে আসতে 10 থেকে 15 দিন সময় লেগে যেত। ওই কয়দিন ব্যবসায়ীদের দল নদীতেই বসবাস করত। আলাদা নৌকায় রান্না খাওয়ার ব্যবস্থা ছিল। মাঝে মধ্যে নদীর পাড়ে বাজারগুলো থেকে বাঁশের বহর থামিয়ে চাল ডাল কেনা হতো। সেই ব্যবসায়ীদের দলের মধ্যে একজনের সুন্দরবন থেকে আসার পথে একটা হিজল গাছের দিকে চোখ যায়। গাছটা তার বেশ পছন্দ হয়। ওই গাছটা সে কেটে সাথে করে নিয়ে আসতে চায়। তার উদ্দেশ্য ছিল সেই গাছটা দিয়ে ঢেঁকি বানানো। যেমন চিন্তা তেমন কাজ। শুরু হয় গাছ কাটা। কিন্তু গাছটা কাটা শুরু করার সাথে সাথে অদ্ভুত এক ঘটনা ঘটে। সেই গাছের কাটা অংশ থেকে ফিনকি দিয়ে রক্তের মতো লাল পানি বেরিয়ে আসে। সর্দার খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি তৎক্ষণাৎ গাছটি কাটতে নিষেধ করেন। কিন্তু সেই লোক গাছের লোভ না সামলাতে পেরে সর্দারকে কোন রকমে বুঝিয়ে গাছটা কেটে সেই বাঁশের সাথে বেঁধে ভাসিয়ে দেয়। সেটাই যেন কাল হয়ে দাঁড়ায়। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের সাথে, এবং এসব এমন ঘটনা যা আগে কখনো ঘটেনি। প্রথম 2 দিন তারা বেশ ভালো মতোই নদী পথে বাঁশ নিয়ে এগোচ্ছিল। চলার পথে তারা দিন শেষে যে কোনো এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য থামত। সেখানে তারা নদী থেকে মাছ ধরত। যে কোনো একদিন মাছ ধরে নৌকার খোলের ভেতর মাছগুলো রেখে দেয়া হতো। সেই মাছ তারা 2-3 দিন যাবত রান্না করে খেত। এইরকম একদিন যখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে, দলের মধ্যে একজন হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে খেয়াল করে নৌকার ওপর কেউ একজন বসে আছে, এবং নৌকার ওপর বসে থাকা লোকটা হাত দিয়ে কিছু একটা খাচ্ছে। কিছুক্ষণ খেয়াল করার পর তার আর বুঝতে বাকি থাকে না নৌকার ওপর বসে থাকা জিনিসটা নৌকার খোলের মধ্য থেকে মাছ উঠিয়ে নিয়ে খাচ্ছে। তারা যেখানে শুয়েছিল নৌকাটা তার থেকে খানিকটা দূরে ছিল। তখন তার পাশে শুয়ে থাকা সর্দারকে সে আস্তে আস্তে ডেকে তোলে। বিষয়টা সর্দার খেয়াল করে। তারা দেখে দেখতে কিছুটা মানুষের মতো একটা অবয়ব নৌকার খোল থেকে হাত দিয়ে মাছ নিয়ে বিচ্ছিরি রকমের শব্দ করে খাচ্ছে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে তারা খারাপ কিছু একটা খপ্পরে পড়েছে। তাই ওই মুহূর্তেই সর্দার হারিকেনের আগুন বাড়িয়ে দিয়ে সবাইকে ডাকতে থাকে। কিন্তু সেই মুহূর্তে নৌকায় বসে থাকা জিনিসটা তাদের দিকে ভয়ঙ্কর এবং রাগান্বিত দৃষ্টিতে তাকায়। বিদঘুটে চেহারার ওই অবয়বটা হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে আসতে থাকে তাদের দিকে। সবাই তখন ভয়ে আল্লাহর নাম নিচ্ছে। তাদের কারো বুঝতে বাকি রইল না যে খারাপ জিনিসটার খপ্পরে তারা পড়েছে। সেটি তাদের দিকে এগিয়ে আসলে তারা খুব খারাপ একটা কিছুর সম্মুখীন হবে। সর্দারের আদেশে তখন সবাই হারিকেনের আলো নিয়ে সেটা বাড়িয়ে দিল। তখন হঠাৎ করে সেই অবয়বটা স্থানীয় লোকের ভাষায়, যেটাকে পিশাচ বলা হয়, নৌকা থেকে ঝপ করে পানির ভেতর চলে যায়। ওই রাতে তারা আর নৌকার দিকে এগোনোর সাহস পায়নি। সবাই হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়েই বসে থাকলো। কিন্তু রাত তখন কেবল মধ্যরাত। বিপদ হলো তখন যখন এক এক করে সবগুলো হ্যারিকেনের তেল কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে আসতে শুরু করলো। এক এক করে হ্যারিকেনগুলো নিভে যেতে থাকলো। হঠাৎ করে শুরু হতে লাগলো পানিতে লাফালাফির শব্দ। মনে হচ্ছিল একের পর এক ছোট বাচ্চারা নৌকা থেকে পানির ভেতর লাফিয়ে পড়ছে। ভয়ে এবং আতঙ্কে আল্লাহর নাম স্মরণ করতে করতে তাদের ওই রাত কেটে যায়। ভোরের আলো ফোটার পর তারা ওই নৌকায় গিয়ে দেখে অর্ধেক অর্ধেক খাওয়া মাছ নৌকাতে ছড়িয়ে আছে। প্রায় প্রত্যেক রাতেই এরকম ঘটনা ঘটতে থাকে সেদিন থেকে।
রাতে ঘুমানোর পর তাদের আশেপাশে পানিতে ঝপ 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 শব্দ, এবং নৌকার খোলের ভেতরে রেখে দেওয়া মাছগুলো সেই পিশাচের দল অর্ধেক অর্ধেক করে খেয়ে চারিদিকে ছড়িয়ে চলে যেত। পিশাচগুলো অনেক চেষ্টার পরও তাদের পিছু ছাড়েনি। নৌকার খোলে তারা যেদিন মাছ না রাখত, সেদিন সকালে হাজার হাজার ছোট্ট ছোট্ট মাছের মাথা নৌকা জুড়ে ছড়ানো থাকত। এভাবে 7-8 দিন তারা ওই উৎপাত সহ্য করে শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছে যায়। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু এই ঘটনা শেষ হয় 3 জন মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে। পুরো ঘটনার উৎপত্তি হয়েছিল সেই হিজল গাছের জন্য। তখন তারা বুঝতে পারেনি ওই গাছটি ছিল তাদের অভিশাপ। যেই লোকটা সেই গাছ কেটে নিয়ে এসেছিল সে বিশাল অসুখে পড়ে যায়। তখন ডাক্তার খুব কম ছিল, মানুষ কবিরাজে বিশ্বাসী ছিল। স্থানীয় কবিরাজ তখন জানায় যে ওই গাছটা হয়তো একটা অভিশপ্ত গাছ, গাছটা কেটে নিয়ে আসার জন্যই এরকম হচ্ছে। তৎক্ষণাৎ সেই গাছের গুড়িকে কুমার নদীতে আবার ভাসিয়ে দেয়া হয়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত চারিদিকে 4 দিনের মাথায় 4টি লোক মারা যায়। তার 1 মাসের মধ্যে ওই লোকের ছোট ভাই কুকুরের কামড়ে মারা যায়, এবং তার কিছুদিনের মধ্যেই তার একমাত্র ছেলে নদীতে গোসল করতে গিয়ে মারা যায়। তাদের বংশ ওখানেই শেষ হয়ে যায়। হিজল গাছের সেই অভিশাপ নির্বংশ করে দেয় তাদেরকে। এই ছিল আমার ঘটনাটা সম্পূর্ণ সত্যি, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি কেউ চায় এই এলাকায় খোঁজ নিয়ে দেখলেই বুঝতে পারবে। বাড়িতে যাওয়ার পরে একটু সকালবেলা বাইরে যাই কাজের উদ্দেশ্যে। কাজ শেষ করে যখন দুপুরে আমি খেতে বসি, খাওয়ার পরে দেখছি বেশ হট্টগোল, হইচই হট্টগোলে আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন আমি একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যে দেখছি যে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। কি ব্যাপার জানার চেষ্টা করি, তখন শুনলাম এখানে নাকি আমাদের, আগে একটু বলে নেই, আমাদের বাসা থেকে প্রায় 200 গজ দক্ষিণ পাশে একটি ব্রিজ আছে, ছোট ব্রিজ। ব্রিজের নিচে যে নদীটা, এটা নদী বলা যাবে না, এটাকে একটা বিলের মতো, এটাকে আমরা সুবিল বলে থাকি সাধারণত। সুবিল, এই সুবিলটা হচ্ছে করতোয়া নদীর একটা অংশ বা শাখা প্রশাখা যেটাই বলেন না কেন। এই সুবিলের উপরে যে ব্রিজটা আছে আমার বাসার দক্ষিণ দিকে প্রায় 200 গজ দক্ষিণে। তো ঘটনাটি ওখানেই ঘটে যায়। দেখি ব্রিজের উপরে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। পুলিশ আসলো এবং পরে দেখি ফায়ার সার্ভিসের লোকজনও আসছে। তা আমি ঘটনা জানার চেষ্টা করলাম। চেষ্টা করে দেখি যে ওখানে নাকি একজন মানুষ পানিতে ডুবে গেছে প্রায় ঘন্টা 3 আগে। তো অদ্ভুত ব্যাপার যে পানির গভীরতা খুব বেশি হলে 18 থেকে 20 ফুট হবে। এর মধ্যে যদি কেউ ডুবে যায়, এটা খুব আশ্চর্যজনক বিষয় হয়ে যাচ্ছে। যাই হোক, ফায়ার সার্ভিসের কর্মীরা আসলেন, তাদের সঙ্গে আমার একটু কথা হলো। তা আমাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কিছু দেখেছেন? তা আমি বললাম যে না, আমি তো অ্যাকচুয়ালি কিছু দেখিনি, তবে আমি শুনে দৌড়ে আসলাম। তো আমাকে কিছু প্রশ্ন করলেন তারা, যে এখানে কি আগেও এরকম কোনো ঘটনা ঘটেছিল? তা আমার জানা মতে এরকম ঘটনা বছরে প্রতি 1 বছর বা 2 বছর অন্তরই এরকম ঘটনা ঘটে থাকে। ঠিক ওই ব্রিজের নিচেই নয়, এই আমাদের সুবিলের আশেপাশের মধ্যেই ঘটনাগুলো ঘটে থাকে। তো প্রতি বছরই একটা ছোট বাচ্চা হতে পারে বা বয়স্ক কোনো লোক হতে পারে, কেউ হয়তো মাছ ধরার উদ্দেশ্যে যায়, কেউ হয়তো গোসল করতে যায়, কেউ সাঁতার কাটতে যায়, বিভিন্নভাবে যেতে পারে। এরকম অনেকেই নাকি প্রতি বছরই একজন একজন করে গায়েব হয়ে যায়। সে মারা, অনেক সময় ডেড বডি পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো এরকম একটা ঘটনা আমি শুনেছি, অনেক শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য আমার হয়নি। এবার আমার সঙ্গে ঘটনাটি ঘটে গেল। তো আমি ঘটনা বর্ণনায় চলে যাচ্ছি। প্রথমে শুনলাম ওই ভদ্রলোক পাশের গ্রাম থেকে আসলেন ছোট একটা বাচ্চাকে নিয়ে, ওনার মেয়েকে নিয়ে। তো ভদ্রলোক প্রথমবার সুবিলের ব্রিজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং কিছুক্ষণ সাঁতার কেটে আবার উপরে উঠে আসেন। উঠে আসার পরে আবার দ্বিতীয়বার যখন আবার ঝাঁপিয়ে পড়েন, তখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাকে আর দেখা যাচ্ছে না। তো এটার প্রত্যক্ষদর্শী ছিলেন 2 জন ভদ্রমহিলা, যারা গ্রামে ধরেন যে ব্রিজের উপরে বিভিন্ন জ্বালানি কাঠ টাট এই ধরনের যে সমস্ত কাজকর্ম করে থাকেন, শুকানোর কাজগুলো তারা দেখেছেন। এবং ভদ্রলোকের ছোট মেয়েটি খুব কান্নাকাটি শুরু করে দেয়। 1 ঘন্টা হয়ে যায় বা আরো সময় বেশি হয়ে যাচ্ছে, তার বাবা এখনো আসছে না বা তাকে দেখা যাচ্ছে না। এইভাবে হতে হতে লোকজন জানাজানি হয়ে যায় এবং অনেক লোক ওখানে চলে আসে। আমিও সেভাবে যাই। তো ফায়ার সার্ভিসের কর্মীরা তখন আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কি নিজের চোখে দেখেছেন? আমি বললাম না ভাই, আমি তো দেখিনি, আমি কিছুক্ষণ আগে আপনাদের মতোই এসে উপস্থিত হলাম।
তো তারা বলছেন যে এখানে আমরা শুনলাম 2 জন ভদ্র মহিলা নাকি দেখেছেন, তাদেরকে তো দেখা যাচ্ছে না, তারা কোথায়? তখন আমি বললাম যে কোন ভদ্র মহিলা? তখন ওই গ্রামবাসী বললেন যে হ্যাঁ, এখানে 2 জন মহিলা ছিলেন, তাদেরকে তারা দেখেছে। তো তাদেরকে খুঁজে বের করা হলো, তাদের থেকে বর্ণনা শোনা হলো যে আপনারা কি দেখেছেন আসলে। তো তাদের মুখে যেটা শোনা যায় যে ভদ্রলোক দ্বিতীয়বার যখন সুবিলে ঝাঁপিয়ে পড়েন, তারপরে সে আর উঠে আসেননি, বা তখন তাকে সাঁতার কাটতেও দেখা যায়নি। তো সে কিভাবে লাফ দিয়েছে? তবে সোজা হয়ে লাফ দিয়েছে নাকি মাথা নিচে করে, যেটা আমরা ড্রাইভ বলি, সেটাতে সে করেছে? বলছেন না, সে সোজা হয়ে লাফ দিয়েছে, যেটা স্বাভাবিকভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি পানিতে, সেভাবেই সে লাফ দিয়েছে। তো লাফ দেওয়ার পরে এইভাবে হওয়ার পরে এলাকাবাসী কিছু সাহসী যুবক যারা আছেন, ছেলেবেলে যারা আছে এলাকা, তারা প্রায় 8-10 জন সুবিলে নেমে বিভিন্ন দিকে তারা খোঁজাখুঁজি করে। প্রায় 1 ঘন্টা, প্রায় ঘন্টাখানিক তারা খোঁজাখুঁজি করে, ব্রিজের নিচে এবং আশেপাশে সব দিকে তারা খোঁজাখুঁজি করে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও যখন কোনো প্রকার তার অবস্থান খুঁজে পাচ্ছিল না তারা, তখন তারা এক প্রকার হতাশ হয়ে উপরে উঠে আসে। তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা নামার জন্য প্রস্তুতি নেয়। তো তাদেরকে আমি জিজ্ঞেস করি যে ভাই, আপনারা যে নামবেন, আপনাদের কাছে তো আমি কোনো ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি না, যে ডুবুরি দলদের যে ইকুইপমেন্ট থাকে সেগুলো তো। ভাই অ্যাকচুয়ালি বগুড়াতে যে আমাদের ফায়ার সার্ভিসের যে অফিসটা, মানে এখানে তাদের কাছে সেই ইকুইপমেন্টগুলো নেই। এই ইকুইপমেন্টগুলো আসে অ্যাকচুয়ালি রাজশাহী থেকে। তো রাজশাহী থেকে অলরেডি ডুবুরি দলেরা রওনা দিয়েছেন, তাদের আস্তে আস্তে আরো মোটামুটি ঘন্টা 3 সময় লেগে যাবে। তো তার আগে আমরা একটু খুঁজে দেখি, যদি পেলাম তা আলহামদুলিল্লাহ, যদি না পাওয়া যায় তাহলে পরবর্তীতে তারা এসে এটা খুঁজবে। তো যে কথা সেই কাজ, তারা পানিতে প্রায় 6 জন ডুবুরি দলের সদস্যরা নেমে যায়। নেমে তারা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে প্রায় 15-20 মিনিট পরে দেখা যায় এক ডুবুরি দলের একজন সদস্য উপরে উঠে আসে। উপরে উঠে এসে সে বলছে যে আমি পেয়েছি। সে তখন আবার তারা 6 জন তখন আবার একসঙ্গে হয়, একসঙ্গে তখন আবার 6 জন একসঙ্গে আবার নিচে চলে যায়। যে দেখে ব্রিজের ঠিক মাঝখানে যে পিলারটা আছে, পিলার থেকে ঠিক 2 ফুট দূরত্বে সে লাশটাকে পাওয়া যায়, এই ভদ্রলোকের লাশটাকে পাওয়া যায়। তো লাশটাকে তখন তারা উঠায় নিয়ে আসে। উঠানোর সময় তাদের কাছে একটু আশ্চর্য মনে হয়েছে, এটা পরে শুনতে পারি আমি। উঠানোর পরে দেখলাম যে ভদ্রলোকের মাথায় বেশ কাদা মাটি দিয়ে মাখা, মানে মাথার অর্ধেক অংশ, মানে কান পর্যন্ত তার কাদা মাটি দিয়ে মাখা। আর শরীরে কোনো প্রকার কোনো পানি খেলে যেরকম মানুষের পেট ফুলে ওঠে বা কিছু হয়, এরকম কিছু আমি লক্ষ্য করিনি। তখন আমি কিছু আগ্রহবশত কয়েকটা ছবি আমি তুলে নেই, এবং অনেকেই তুলছিল। লাশটা উপরে তোলা হয়, তারপর লাশটাকে মাথায় যে কাদাগুলো ছিল বা কিছু, তা পানি দিয়ে পরিষ্কার করা হয়। দেখলাম পানি টানি দিয়ে পরিষ্কার করলো, তার সে জীবিত আছে কিনা তো একটা চেষ্টা করা হলো আর কি দেখার জন্য। ওখানে একজন ডাক্তারও ছিলেন, আমাদের গ্রাম্য ডাক্তার। উনি না বললেন যে না, ভদ্রলোক মারা গেছেন, উনি মারা গেছে আরো প্রায় 3 ঘন্টা আগে, এরকম একটা কথা সে বললেন। তো এভাবে সে মারা গেলেন। লাশটা উঠে আসলো, পুলিশ আসলো, এলাকাবাসী দেখলো, সবাই দেখলো। সবচেয়ে আশ্চর্যের এবং মজার যে বিষয়টা আমার কাছে মনে হলো, যে একটা মানুষ যদি পানিতে 3 ঘন্টা যাবত ডুবে মারা যায় 3 ঘন্টা আগে, তাহলে নিশ্চয়ই সে কিছুটা তার নাকে বা মুখ দিয়ে পানি প্রবেশ করে তার শরীরটা ফুলে উঠবে বা তার পেট ফুলে উঠবে, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু আশ্চর্য বিষয়, তার শরীরে কোনো পানি প্রবেশ করার কোনো আলামত তারা দেখতে পাচ্ছে না, বা আমি নিজেও বুঝতে পারছি না যে তার শরীরে কোনো পানি আছে। তো যথারীতি তার লাশটা ওখান থেকে পুলিশ পোস্টমর্টেমের উদ্দেশ্যে বগুড়া মেডিকেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সন্ধ্যার পর তার লাশটা আবার ফেরত দিয়ে যায়, তারা নিয়ে আসে। আমি আবার দেখলাম এশার নামাজের পরে দেখলাম তার বাসার সামনে অনেক লোকজন বসে আছে, খাটিয়াতে লাশ। জিজ্ঞেস করলাম, ভাই মাটি কখন হবে, আপনাদের দাফনের কাজ কখন হবে? বললো যে এশার নামাজের কিছুক্ষণ পরেই আমরা দাফন করব। তো এরকম ব্যাপার আমি শুনে চলে গেলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম যে বিষয়টা আপনাদেরকে সবাইকে আমি জানাতে চাচ্ছি, যে এই লাশের শরীরে কিছুই পাওয়া যায় না, তবে তার মাথাটা যে মাটিতে ঢুকানো ছিল, মাটির ভিতরে, মানে সুবিলের নিচে, পানির নিচে যে কাদা মাটি, সেই কাদা মাটির মধ্যে তার মাথার অর্ধেক প্রবেশ করানো ছিল। আর তার অন্য কোথাও কোনো স্পট দেখা যায়নি, তবে তার গলাতে দেখা যাচ্ছে যে আঁচড় দিলে
যেরকম দাগ দেখা যায় ঠিক সেরকম কিছু দাগ আমরা দেখতে পাচ্ছি, মানে বড় বড় আঙুলের ছাপের মতো চিকন চিকন দাগ, পুরো গলার 2 সাইডে দাগ দেখা যাচ্ছে। এছাড়া তার আর কোনো আলামত পাওয়া যায়নি। তো পোস্টমর্টেম রিপোর্টে যেটা আমি লোক মুখে শুনেছি যে এরকম ডিরেক্ট কিছু বলেনি ডাক্তাররা, তবে বলেছে যে পানির ভিতরে তার শ্বাসরোধ হয়েই বা এই ধরনের কিছু হয়ে তার মৃত্যুবরণ করে। এবং পোস্টমর্টেম রিপোর্টে এটাও বলা আছে যে তার শরীরে কোনো পানি প্রবেশ করেনি, সে কোনো পানি নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো দিক থেকে তার পানি আসেনি। তো এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হলো যে পানি এতক্ষণ ধরে ভদ্রলোক পানিতে পড়ে গেলেন, সে সাঁতার জানা লোক, তো পানি তো সে কিছু অবশ্যই তার শরীরে প্রবেশ করার কথা, যেটা আমরা সাধারণত ধরে থাকি। তো এরকম কিছু বোঝা যায়নি। আর যেটা সবাই মার্ক করেছে যে তার গলায় যে আঁচড়ের দাগটা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভদ্রলোক পানিতে পড়ে গেলেন, সোজা হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে, সে সোজা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পানির নিচে সে মাথাটা তার ঢোকানো ছিল, বডিটা উপরের দিকে ছিল। তো এইটাই সবার কাছে আশ্চর্য মনে হয়েছে। আবার গ্রামের কিছু মুরব্বী লোক যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, তাদের মুখে শুনলাম তাদের কাছে বিষয়টা খুব একটা আশ্চর্যের নয়, কারণ প্রায় 1-2 বছর পরপরই আমাদের ওই এলাকায় এরকম 2-1টা ঘটনা ঘটে থাকে, এই পানিতেই ডুবে যায়। তো আমি জিজ্ঞেস করলাম, একটু আগ্রহ বশত জিজ্ঞেস করলাম মুরব্বীদেরকে যে চাচা বা মামা কি ব্যাপার। বলছে তাদের আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে পানিতে ডেও নামে কিছু একটা আছে, আমি শুনেছি ডেও থাকে। তাই বললাম যে ডেও জিনিসটা কি আসলে? তো বলে পানিতে যারা দুষ্ট প্রকৃতির জিন জাতীয় কিছু, তারা পানিতে প্রবেশ মানে থাকে, তাদের বসবাস, তাদের যদি কোনো প্রকার আঘাত বা ব্যাঘাত সৃষ্টি করে, তাদের বিরক্ত করা হয়, তখন নাকি তারা রাগের বশে এরকম কিছু একটা ঘটাই ফেলে। তো আমার কাছে আমি খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না বিষয়টা, আমার কাছে একটু আশ্চর্য মনে হয় যে পানিতে একটা লোক হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে বা সাঁতার না জানলেও মারা যেতে পারে, তো এটা কিভাবে সম্ভব? তখন এটা আমি কনফার্ম হয়ে গেলাম যে পোস্টমর্টম রিপোর্টে যে তার শরীরে কোনো পানি প্রবেশ করেনি এবং সে শ্বাসরোধেই তার মৃত্যুটা হয়ে যায়, এরকম রিপোর্ট আসছে পোস্টমর্টম। যদি আমি সেটা দেখিনি, লোক মুখে আমার শোনা। যে রিপোর্টটা আপনি বললেন, এই রিপোর্টটা এরকম একটা রিপোর্ট আসলে কি স্বাভাবিক? এটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে। আচ্ছা, কেন একটু সবাইকে এক্সপ্লেইন করে দেন তাহলে সেটা। যে রিপোর্টও যদি পানিতে বসে সে মারা যায়, পানিতে ডুবে সে মারা যায়, তাহলে আমরা ধরে নেব হয় সে হার্ট অ্যাটাকে মারা গেছে বা তার স্বাভাবিক মৃত্যু, অথবা সে পানিতে শ্বাসরোধে সাঁতার জানে না বা এই ধরনের কিছু। কিন্তু এখানে আসলে কিছুই হয়নি এরকম। সে সাঁতার জানালো, এবং আমি এটা বলে দিচ্ছি ভদ্রলোকের বয়স 55 থেকে 56 এর মধ্যে, অনেক বয়স। এবং এরকম ধরনের বয়সের কেউ যদি সাঁতার না জানেন, তাহলে হয় পানি এড়িয়ে চলবেন বা সাবধানী থাকবেন। তার অসাবধানতার কোনো কারণ না, এখানে অসাবধানের কোনো কারণ নেই। কারণ হচ্ছে সে রেগুলারই নাকি ওখানে প্রায় সময় পানিতে গোসল করতে আসেন। যখন আমাদের বর্ষাকালে যখন পানি ভরে যায়, তখন সে মাছ ধরতে আসেন, তার মাছ ধরার একটা নেশা আছে এবং সে গোসল করার উদ্দেশ্য আছে, সাঁতার কাটতে বা গোসল করতে এরকম কাজেও সে আসে। তো সে একটা অনেক অভিজ্ঞ লোক পানিতে, আমি মনে করি তার দ্বারা এরকম হওয়ার কথা নয়। এবং এলাকাবাসী সবার কাছে এটা মনে হচ্ছে যে এটা অবশ্যই একটা আশ্চর্যের বিষয়। এবং আমি তো এতদিন শুনেছি, ছোটবেলা থেকে শুনছি নাকি সুবিলে আমাদের 1 বছর 2 বছর পর পরে বিভিন্ন মানুষ 1-2 করে মারা যায় বা গায়েব হয়ে যায়। তো এটা আমি এবার এটা নিজের চোখে দেখলাম, এবং দেখে আমি তারপর থেকে খুব বিষয়টা নিয়ে অনেক চিন্তা করলাম যে এটা হলো কি হতে পারে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না আমার দেখা মতে। এবং আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি রাসেল ভাই আপনাকে দেখানোর জন্য, আপনি তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কি রকম মৃত্যু হতে পারে। এখানে আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে আমি ভুলে গিয়েছিলাম, যে লাশের যে ছবিটা দেখাবো আপনাকে, তাতে আমি বুঝতে পারবেন তার পুরো বডিটা একদম স্বাভাবিক, শুধু মাথাটা মানে মুখটা তার একদম কালো হয়ে গেছে, বা নেভি ব্লু কালার যেরকম হয়ে যায়, ডিপ নেভি ব্লু কালারটা, এরকম কালার আমরা দেখতে পাচ্ছি। তার মুখটা, শুধু তার মুখটা এরকম বর্ণ হয়ে গেছে, খুব কালচে বর্ণ, আর পুরো শরীরটা তার একদম স্বাভাবিক, কোনো আঁচড়ের দাগ, কোনো আঘাতের দাগ, কোনো কিছুই তার শরীরে নাই। এবং এটা হত্যা জাতীয় কিছু না, এটা হত্যা জাতীয় কিছু না, প্রশ্নই আসে না।
ওকে, আপনার কাছে শুনলাম আমরা, এবং আমি বিশ্বাস করি যে এরকম ঘটনা, দেখেন পানিতে এই যে দেউ, এই ঘটনা তো আপনারা আগেও শুনেছেন আসলে, এবং এক এক জায়গায় সেই ঘটনাটা হয়তো যেই দুষ্টু জিন বলেন আর দেউ বলেন সে হয়তো এক এক ভাবে ঘটায়, কিন্তু যখন দেখবেন যে একটা ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে তখন বুঝতে পারা যায় যে এরকম ঘটনা আসলেই সচরাচর ঘটে থাকে। এবং সেরকম একটি ঘটনার কথাই আজকে আমরা শুনলাম। আশা করছি যে আপনাদের এই ঘটনা ভালো লেগেছে, এবং এরকম ঘটনা আমি বিশ্বাস করি আপনাদের কাছেও আছে। যদি থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদেরকে পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা, এটা পুরোপুরি আপনার ব্যাপার। এবং আশা করছি যে এইভাবে আপনারাও অংশগ্রহণ করতে চাইবেন আমাদের স্টুডিওতে, আপনারাও আসবেন আমাদের স্টুডিওতে, অংশ নেবেন এবং আপনাদের জীবনের ঘটনাগুলো শেয়ার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা এনজয় করছেন। পুরোটা সময় আশা করব আমাদের সঙ্গেই থাকবেন। Spirit, be here with me. ¿Qué তুমি? .com. Fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। একটি ঘটনা আপনারা শুনেছেন, এখন আমরা সরাসরি চলে যাব তার দ্বিতীয় ঘটনায়। আপনি প্লিজ আরো একবার আপনার নামটা বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমার নাম আশিক সাইফ। আমি এসেছি ঢাকার কাঁঠালবাগান বাজার থেকে। আমরা ঘটনায় চলে যাই। গতকালকেই আমার মার মুখ থেকে একটা ঘটনা শুনে আমি খুব আশ্চর্য হলাম যে আমার নানির সঙ্গে জিনদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। এরকম একটা ঘটনা, তাকে খুব অত্যাচার করত, তার সঙ্গে তাকে ধরে নিয়ে চলে যেত, আবার দিয়ে যেত, এরকম অনেক ঘটনা তার সঙ্গে ঘটে। অনেক বছর ধরে তার জিনের এই সমস্যাটা ছিল। তো অনেক অসংখ্য ঘটনার মধ্যে একটা ঘটনা আমি আমার মার কাছ থেকে গতকাল রাতে জানতে পারি। সেটা হলো আমার মারা 4 বোন এবং 2 ভাই। তো বড় বোনের সবার বড় যে খালা আমার, তার বিয়ে হয়ে যায় অনেক আগেই, প্রায় 1972-73 সালে তার বিয়ে হয়ে যায়। তারপর আমার মারা তখন ছোট ছোট, আমার মা এবং তারা আরো 2 বোন, মানে 3 বোন, আমার মারা 3 বোন, তারা খুব ছোট ছোট। তখন আমাদের গ্রামের বাড়িতে আপনার বিদ্যুতের কোনো ব্যবস্থা বা এই ধরনের কিছু নেই, ওই হারিকেন জাতীয় জিনিসপত্র দিয়েই চলতে ফিরতে হয়। তো একদিন আমার নানি সন্ধ্যাবেলায় বলছে যে তোমরা ভাত খেয়ে নাও। তো আমার মা বলছে যে এখন তো এত সন্ধ্যা, আমরা তখন পড়তে বসবো, তুমি তো প্রতিদিন আমাদেরকে পড়তে বসাও সন্ধ্যাবেলা, এত তাড়াতাড়ি ভাত খাবো কেন? বলছে না, আমি তোমাদেরকে ভাত খেতে বলছি, তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়ো। বলছে এত তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে? বলছে হ্যাঁ। তখন আমার মা বলছেন যে আমার নানির দিকে দেখে বলছেন যে আমার মার চোখ তখন জল জল করছে, লাল হয়ে আছে, অনেক রাগান্বিত চোখ টোক, একদম লাল অবস্থা। তার সঙ্গে বেশি কথা বললে হয়তো পিটাবে বা মারবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমার মারা বুঝতে পারলেন যে আজকে হয়তো আমার নানির সঙ্গে কোনো খারাপ কিছু হতে যাচ্ছে, যার কারণে তার আচরণটা এরকম অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তখন আমার মা বা খালারা কোনো কথাবার্তা না বেশি বলে তারা ভাত খেয়ে নেয়, ভাত খেয়ে তারা শুয়ে পড়ে।
এবং আমার নানিও তাদের সঙ্গে শুয়ে, একটা বড় খাট আমার নানার ঘরে, সেই খাটের মধ্যে আমার নানি এবং তার 3 মেয়েকে নিয়ে শুয়ে পড়ে। এবং 3 মেয়ের বয়সের ব্যবধান খুব একটা বেশি না, 2-3 বছর করে তারা ছোট বড় আর কি, মোটামুটি সবাই কাছাকাছি বয়স। তো শুয়ে পড়ে, তারা ঘুমাতে পারে না, এত তাড়াতাড়ি শুয়ে তো ঘুম আসে না। তো এক পর্যায়ে তারা ঘুমায় যায়, ঘুমায় যাওয়ার পরে তারা কিছুক্ষণ পরে, প্রায় রাত 10টা 10:30 বাজে এরকম সময় দেখা যায় আমার নানা মার্কেট থেকে ফিরে আসে। আমার নানা মার্কেটে, বগুড়া নিউ মার্কেটের দোকান ছিল তার, তো দোকান থেকে ফিরে আসে, সাথে কর্মচারী আছে 2 জন, তাদেরকে নিয়ে আসে। তো দেখতে পাচ্ছে যে ভিতর থেকে দরজাটা লাগানো। আমার নানা এসে ধাক্কা দিল, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নেই। তখন আমার নানাও কিছুটা আঁচ করতে পারলো যে হয়তো আজকে কোনো প্রবলেম হয়েছে, তো আজকে একটু সমস্যা হবে। তো দোকানে যে কর্মচারী ছিল, সেই কর্মচারীর নাম ছিল হচ্ছে আপনার জলিল। যে জলিলকে বলে, বাবা জলিল, তুমি একটু দেওয়াল টপকে উপরে যাও, যে ভিতর থেকে দরজাটা খুলে দাও। তো এই সময় যে ভিতর থেকে জলিল যায়, ভিতরে যে দরজাটা খুলে দেয়, মানে মেন দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে আমার নানা ঘরের সামনে আসে, এসে দেখে ভিতর থেকে দরজা লাগানো, তবে জানালাটা খোলা। আমার নানার ঘরে 3টা জানালা ছিল, একটি জানালা উত্তর দিকে, একটি জানালা দক্ষিণ দিকে, 2টা জানালা, এরকম টোটাল 3টা জানালা। তো যে জানালাটা আপনার দক্ষিণ দিকে, সেই জানালাটা খোলা, এবং আমার নানা টর্চের আলোতে দেখতে পাচ্ছে যে তার 3 মেয়ে বিছানায় শুয়ে, জড়সড় হয়ে শুয়ে আছে, এবং তারা খুব ভয়ে ভীত সন্ত্রস্ত একটা ব্যাপার স্যাপার। তাকে বল, আমার নানা বলে, মা তোমরা দরজাটা খুলে দাও, আমি বুঝতে পারছি কি সমস্যা হয়েছে, দরজাটা খুলে দাও। তো বলছে, না আব্বা, আমি খুলতে পারবো না। কেন বাবা খুলতে পারবো না কেন? বলছে যে মা যদি খাটের নিচে থাকে, বা মার জিন যদি আমাদেরকে পা ধরে টেনে নিয়ে যায়, তারা ভয়ে কেউ নামছে না। তাদেরকে অনেক বোঝানো হচ্ছে, সাহস দেওয়া হচ্ছে, কেউ তারা নামতে রাজি হচ্ছে না। তখন 2 বোন, আমার মা এবং তার বড় বোন, বললো ঠিক আছে আমরা 2জনই নামবো, ছোটটা থাকুক, ওকে নিব না, তো যদি মরি তাহলে 2জন একসঙ্গেই মরবো। এরকম অনেক সাহস করে তারা খাট থেকে নেমে কোন রকমের দরজার যে লাঠি দিয়ে দরজাটা লাগানো থাকে গ্রামের বাড়িতে, ওই লাঠিটা তারা খুলে দেয়। খুলে দিয়ে সঙ্গে সঙ্গে আমার নানা ঘরে প্রবেশ করে এবং আমার মাকে এবং খালাকে জড়ায় ধরে, মানে শান্ত করার ব্যবস্থা করেন। তো দেখলেন যে সবই ঠিক আছে, একসঙ্গে শুয়েছে, খেয়েছে, এখন আমার নানি ঘরে নেই, কি হতে পারে বিষয়টা? তখন আমার নানা খেয়াল করলেন উত্তর দিকে যে জানালাটা খোলা, সেই জানালাটা একটা কপাট খোলা আর কি, কাঠের যে কপাটটা খোলা। এবং একটা কথা আমি এখানে বলে রাখি যে আমাদের গ্রামের দিকে জানালা যে গ্রিল গুলো হয়, আগে আমরা এখন দেখি অনেক সময় লোহার গ্রিল হয়, স্টিলের বা লোহার হয়, কিন্তু তখন এটা ছিল না, তখন হতো কাঠের। যে স্টিক গুলো থাকতো, গ্রিলের যে স্টিক গুলো কাঠের হতো। কারণ আমার নানার মুখ থেকে আমরা গল্প শুনেছি যে কাঠের হওয়ার কারণে নাকি দিক থেকে জিনেরা অবাধে যাতায়াত করার সুযোগ পেত, যদি লোহা হতো তাহলে পারতো না, এরকম একটা ব্যাপার। তো যে জানালা দিয়ে খোলা, উত্তর দিকে জানালাটা খোলা, সে জানালার পাশেই হচ্ছে একটা কবরস্থান। কবরস্থানটা এরকম, আমাদের ওই কবরস্থানটা প্রচলিত যে একটা বড় একটা বট গাছ আছে, এবং এই বট গাছের নিচে অনেক অসংখ্য কবর আছে। ফকির পরিবার নামে একটা পরিবার আছে, এই পরিবারের একটা কবরস্থান, পারিবারিক কবরস্থান। এবং মজার বিষয় হচ্ছে যে আমার নানির যে পরিবার, মানে আমার নানির যে পরিবারটা, সেটাকে ফকির পরিবার বলা হয়, এই কবরস্থান। এবং বট গাছটা এতটাই বিশাল এবং তার শাখা প্রশাখা এতটাই বড় বড়, যেটা আপনি যদি রাসেল ভাই চোখে না দেখেন বা সামনে না যান, আপনি বুঝতে পারবেন না। তার বয়স লোক মুখে শোনা যায়, কেউ বলে 500 বছর, কেউ বলে 700 বছর, কেউ বলে 400 বছর। দীর্ঘ, অনেক প্রাচীন একটা বটগাছ, এটার কোন ইতিহাস, সঠিক ইতিহাস কারো কাছে নেই। তো এরকম হতে হতে দেখা যায় যে অনেক সময় আমার নানিকে বিভিন্ন জায়গায় ফেলে রেখে যায় বা দিয়ে যায়, জেনেরা পরবর্তীতে ফেরত দিয়ে যায়, এরকম হয়। কিন্তু ওই দিনে যে ঘটনাটা, সেটা তখন দেখা যায় প্রায় রাতে 2-2-2:30 বেজে গেছে, আমার নানিকে এখনো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তখন এলাকার সব লোকেরা, যার মুরব্বীরা ছিলেন, আমার নানার ভাইরা ছিলেন বা তার ভাগিনারা ছিলেন কয়েকজন, সবাই হারিকেন নিয়ে, টর্চ লাইট নিয়ে, তারপর গ্রামে আমরা আগে বলতাম হ্যাচাক বাতি, যেটা বলতো হ্যাচাক বাতি নিয়ে তারা বেরিয়ে পড়ে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তাকে ট্রেস করা সম্ভব হয় না। তার এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে আমার নানার ঘরে যে মানে টিনের যে চালাটা আছে, এখানে হঠাৎ করে একটা
যেটা আমরা ইটের টুকরা বলতে পারেন বা কিছু একটা বলতে পারেন, কাঠের টুকরা বলতে, এরকম কিছু একটা পড়ে টিনের উপরে ঝনঝন ঝন করে একটা আওয়াজ হয়। তো যাওয়ার পর আমার নানা তখন বুঝতে পারলেন যে হয় এখন আশেপাশে কোথাও আছে, হয়তো একটা আলামত তোমরা পাচ্ছ যে টিনের আওয়াজ হচ্ছে, তাহলে আমরা আশেপাশে খুঁজলেই পেয়ে যাব, বেশি খুঁজতে হবে না। তো দেখা যায় ঘর থেকে যখন বের আবার আশেপাশে খোঁজা শুরু করে, তখন ওই বট গাছের একটা ডাল আছে, অনেক মোটা একটা ডাল, প্রায় যে কোনো একটা মানুষ অনায়াসে শুয়ে থাকতে পারবে এরকম একটা ডালের মধ্যে। তো লাইটের আলোতে দেখা যাচ্ছে কিছুটা, দেখা যায় আমার নানির চুলগুলো তখন তার অল্প বয়সে খুব চুল পেকে গেছিল, সাদা, সব চুল সাদা। তো সেই চুলটা দেখা যাচ্ছে ঝুলতেছে, তার ওই ডালে থেকে ঝুলছে। তখন বলে যে দেখো ডালের মধ্যে শুয়ে আছে। তো হ্যাঁ, দেখা যায় যে এই কথা সেই কাজ। দেখা যায় আমার নানিকে ডালের উপর শোয়াই রেখে, নানি কিন্তু সেন্সলেস অবস্থায় আছে, অজ্ঞান। তো তাকে লোকজন ধরে টরে নামালো। নামানোর পরে তাকে ওই যে আমার নানার যে ভাই, উনি আবার যে তেল পড়া, পানি পড়া এগুলো দিতে পারতেন, উনি দিয়ে কানের মধ্যে সরিষার তেল, নাকের মধ্যে সরিষার তেল, এগুলো দিয়ে তার জ্ঞান ফেরায় আনা হয়। তখন জ্ঞান ফেরানোর পরে সে কারোর সঙ্গে কোনো কথা বলে না, আমার নানি কারোর সঙ্গে কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে, চোখগুলো তার লাল লাল হয়ে থাকে এবং মাথায় অনেক বড় একটা ঘোমটা দিয়ে থাকে। এটা নাকি তার আগে থেকে অভ্যাস। এবং কিছুক্ষণ পরে সে গোসলখানায় চলে যায় গোসল করার জন্য। আমি এখানে বলে রাখি, আমাদের গ্রামের বাড়িতে আগে আমরা এখন যখন প্লাস্টিকের বালতিতে করে পানি নিয়ে গোসল করি, গ্রামে কিন্তু এটা নাই। গ্রামে কি করে, লোহার যে বালতিগুলো থাকে সেটা দিয়ে গোসল করা হয়, অনেক বড় বড় বালতি, চাপকল। তো আমার নানি একাই চাপকল চেপে চেপে ওই বালতি একাই এক হাতে নাকি সে ওইটা মানে উঠাই ফেলতে পারতো, এবং বালতির পর বালতি, 10 বালতি 15 বালতি সে পানি দিয়ে গোসল করে ফেলতো একাই। এবং এত বড় বালতি, এত ওজন, লোহার বালতি, এত বড় বালতি পানি নিয়ে সে একে একে গোসল টোসল করতো, অনেকক্ষণ ধরে গোসল করতো। গোসল টোসল করে সে নামাজে বসে পড়তো, এবং কি নামাজ যে সে পড়তো সেটা কেউ বুঝতে পারতো না। নামাজের সে সেজদায় পড়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা সময় চলে যেত, নাকি সে নামাজ থেকে নাকি উঠতো না। এরকম রাতে শুরু করতো, ফজরের আজান হয়ে গেছে, সে নামাজ থেকে উঠতো না। নামাজ পড়তেছে তো পড়তেছে, সেজদায় গেছে তো গেছেই। যাই হোক, এভাবে দিন চলে যায়, তার জ্ঞান ফিরে আসে, তো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। আবার মাসে হয়তো 2 বার বা 3 বার তার এরকম সমস্যাগুলো হতে থাকে। তো এগুলো অনেক দীর্ঘদিনের সমস্যা থাকার কারণে আমার নানারা বিভিন্নভাবে বিভিন্ন হুজুর বা তান্ত্রিক দরবেশের কাছে যায়, তেমন কোনো ভালো ফলাফল পায় না। তো একবার মেদিনীপুরের যে বড় পীর সাহেব আছেন, উনি মারা গেছেন, আমরা জানি সবাই, খুব নামকরা হুজুর। তো ওই হুজুরের মুরিদ ছিলেন আমার নানা। তো হুজুর একদিন বাড়িতে আসেন, এসে বলেন যে বাবা, তোমার এখানে তো অনেক সমস্যা দেখা যাচ্ছে, তো আমি এতটা সমাধান করতে পারবো না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি কি করা যায়। তো উনি হুজুর খুব চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন, বিভিন্ন তদবির করেন, তদবির করে বিভিন্ন প্রকার ঘরের বিভিন্ন সাইডে লোহা পুঁতে রাখেন, বা গাছে তাবিজ বেঁধে দেন, ফু দেন, পানি পড়া, তেল পড়া, অনেক কিছু দেওয়ার পরেও দেখা যায় যে জিনটা আস্তে আস্তে তার কাছ থেকে দূরে সরে যায়। দূরে সরে যায় মানে তার অর্থেই নয় যে তাকে একবারে ছেড়ে দেয়, দূর থেকে তার উপর দৃষ্টি থাকে। অনেক সময় দেখা সে রেগে যাচ্ছে, নামাজে বসে পড়ছে, বালতি, বড় বড় বালতি সে গোসল করতেছে, এর ধরনের কাজকর্মগুলো সে করতো, কিন্তু তাকে উঠায় নিয়ে চলে যাবে, গায়েব করে নিয়ে যাবে, এরকম কিছু আর পরবর্তীতে ঘটেনি। তো সর্বশেষ যখন এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যে দূর থেকে দৃষ্টিপাত করলে যে সমস্যাগুলো তার হয়, এই সমস্যার পরে আর কি করা যায় চিন্তা করতে করতে রামশহর নামে, বগুড়া রামশহর নামে একটা জায়গা আছে, মহস্থানগড়ের ঠিক পাশে, ওখানে এক পীর সাহেব ছিলেন, রামশহরের এক পীর সাহেব। ওনার কাছে যান, একটা খবর পেয়ে যান যে পীর সাহেবটা খুব ভালো, বড় হুজুর, তোমরা একটু দেখাও। তো পীর সাহেবের কাছে যান, পীর সাহেব দেখেন, দেখে টেকে বলে যে হ্যাঁ অনেক সমস্যা, তো দূর থেকে তো ঝামেলা করতেছে জিনেরা, তো এই জিনটা অনেক বুড়ো একটা জিন, যে বুড়া জিন বলি গ্রামে ভাবে, বলে বুড়ো জিন বা কিছু এই ধরনের, সে সহজে তাকে ছাড়তেছে না, ছাড়বে না, কি করা যায়, আমি একটু কথা বলে চেষ্টা করি ওদের সঙ্গে। তো মসজিদের মধ্যেই আমার ওই রামশহরে যে পীর সাহেব আছেন, উনি মসজিদের মধ্যেই ধ্যানে মানে বিভিন্ন দোয়া কালাম পড়ে ওখানে বসেন, বসে জিনদের সঙ্গে একটা কথা বলার চেষ্টা করেন। তো হ্যাঁ, দেখা যায় চালের উপরে, মসজিদে যে টিনের চাল, এই চালের উপরে ঝনঝন ঝনঝন করে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, এবং তখন কোনো মাগরিবের নামাজের পরে আর কি, তখন কোনো বাতাস হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না বা কিছু। তো শীতের দিন শুনেছি, দেখা যাচ্ছে যে মসজিদের জানালাগুলো আছে অনেক জোরে জোরে খুলে যাচ্ছে, এবং প্রচুর বাতাস হচ্ছে।
অনেক ভয়, মানে জোরে বাতাস বইছে এরকম একটা ব্যাপার, এবং টিনের উপর খুব ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তখন ওই জিনের ওখানে আসার পরে তার সঙ্গে নাকি কথাবার্তা হয় হুজুরের সঙ্গে। তো হুজুর যেটা জানান যে তোমরা কি চাও, যে একে যে এতদিন ধরে অত্যাচার করছো এর উপরে, তো এটা থেকে ওকে পরিত্রাণ দাও, যদি কি চাও, তোমাদের কি দাবি দেওয়া আছে সেটা বলো, তা আমি সেটা পূরণ করার ব্যবস্থা করব। তো আমার ঠিক ঘটনাটা ঠিক ওই সময় পুরোপুরি আর মনে নেই, আমার মার ঠিক মনে নেই। তখন জিনেরা কিছু জিনিস চেয়েছিল, যে 2টো খাসি, 2টো মোরগ, এই ধরনের কিছু জিনিসপত্র তারা চেয়েছিল। তখন তাদেরকে দেওয়া হয়, সেটা দেওয়া হয়, এবং বলা হয় যে তোমরা যে তাকে ছেড়ে দিবে এর প্রমাণটা কি, আমি কিভাবে বুঝবো যে তোমরা ছেড়ে দিলা, পরবর্তীতে যদি তুমি আবার ঝামেলা করো বা কিছু। তখন জিনেরা বলেছে, যে জিনটা ছিল সে জিনের সর্দার বলেছিল নাকি যে আমি যখন যাব, তো মসজিদের উপরে যে আম গাছটা আছে, একটা আম গাছ মসজিদের পাশে টিনের, সেটা বড় আম গাছ, তা আম গাছে যে সবচেয়ে বড় যে ডালটা থাকবে, সে ডালটা আমি ভেঙে দিয়ে চলে যাব। তো বলছি, সত্যি তো তুমি আর আসবে না? না, আমি আম গাছের ডাল ভেঙে দিয়ে যাব, যদি আসো, তুমি যদি আসি তাহলে আপনি যেটা করবেন সেটাই আমি মেনে নেব। বলছে ঠিক আছে, তুমি চলে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তোমার এখানে আসা থাকবো, তোমার দাবি তোমার পূরণ করে দিলাম, ভবিষ্যতে যদি কখনো তারপরে তুমি আসো তখন তো তোমাকে কিন্তু আমি আর ছাড়বো না, হুজুর এটা বলেন। তো বলছে ঠিক আছে হুজুর, আমাকে এবারের মতো মাফ করে দেন। তখন ওই জিনেরা যখন চলে যায়, তখন দেখা যায় আবার ঠিক ওরকম জোরে বাতাস বওয়া শুরু করে, এবং টিনের উপরে ঝনঝন ঝনঝন করে আওয়াজ হয়, এবং মসজিদে যে জানালা বা দরজা যেটা আছে খুব জোরে জোরে খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং ঠিক যাওয়ার সময় দেখা যায় আম গাছে যে বড় ডালটা, সেটা তারা গোড়া থেকে ভেঙে দিয়ে চলে যায়, এবং ডালটা ঠিক মসজিদের গেটের সামনে এসে পড়ে, বড় একটা ডাল। এবং হুজুর সেখানে নিজে দাঁড়িয়ে থাকেন, আমার নানা, আমার মামা, তারা নিজেরাই দেখতে পারেন যে হ্যাঁ, ডালটা ভেঙে দিয়ে গেছে। এই ডালটা ভেঙে দিয়ে চলে যায়। এরপর থেকে আল্লাহর রহমতে তারপরে আর নানির কোনো সমস্যা আমরা আর দেখতে পারিনি। এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার নানির, আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে এরকম ঘটনা আছে, যদি সেই ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। চলে যাচ্ছি পরের ঘটনায়। অনেকেই লিখছেন আজকের ঘটনাগুলো সেরা, আমরা এখন থেকে সেরা ঘটনাই চেষ্টা করব আপনাদের জন্য রাখতে। সবসময় চেষ্টা করি আসলে, কিন্তু ওই যে বলেছি যে স্টুডিওতে আসলে ঘটনার মান বদলে যায়, সেরকমই কিছু একটা হয়েছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়, চলুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাওন গাজীপুর থেকে বলছিলাম। আমার ঘটনাটা 2017 সালের আগস্টের 17 তারিখ আমার যে কোনো একটা কাজের জন্য আমি কুষ্টিয়ার ভেড়ামারাতে যাই ট্রেনে। তো আমার সাথে ছিল আমি, আমার একটা ফ্রেন্ড প্লাস আর ফুফাতো ভাই। আমার ফ্রেন্ডের ফুপির বাসা ছিল আবার ভেড়ামারাতে, যার কারণে আমরা সবাই একসাথে যাই। তো আমি 17 তারিখ যাওয়ার পরে আমার সম্পূর্ণ কাজ যতটুকু ছিল ততটুকু শেষ করে 18 তারিখ ব্যাক করার চিন্তা ভাবনা করি। তো 18 তারিখ রাত 12টার সময় আর কি ট্রেন আমার। যাই হোক, 19 তারিখে শুরু, 18 তারিখে শেষ, এমন একটা সময় ট্রেন আমার, সুন্দরবন এক্সপ্রেস যেটা, ওইটা। তো ওই সময় আবার মানে কোরবানির ঈদের সময় ছিল 2017 সালে। তো ট্রেনটা কিছুটা ডিলে হয়ে গেছিল, 12টার সময় যেটা আসার কথা সেটা একটাই আসছে। তো আমার ফ্রেন্ড প্লাস ওর কাজিন যারা ছিল সবাই আমাকে স্টেশনে নিয়ে যায় বিদায় দেওয়ার জন্য। তো আমি ওদের সাথে যাই। যখন স্টেশনে তখন জানতে পারি যে 1 ঘন্টা লেটে ট্রেনটা আসবে। তো আমরা ওইখানে সবাই বসে আড্ডা দিতেছিলাম, মজা করতেছিলাম। তো তখন আমার মনে পড়ে যে এত দূর লং জার্নি করব, তো কিছু খাবার কিনে নিই, কারণ এত রাতের জার্নি হয়তো বা কিছু পাবো কি পাবো না ট্রেনে, এইসবের জন্য আর কি একটা দোকানে যাই। তো যাওয়ার পরে আমি এক প্যাকেট রুটি, ওই স্লাইস রুটি গুলো আছে না, ওই ধরনের রুটি, 2টা কলা আর পানি কিনি, মিনারেল ওয়াটার কিনি।
তো ওই সময় রুটি কেনার সময় একটা মহিলা আসে আমার কাছে। মহিলা আইসা আর কি বলে আমাকে যে সে সারাদিন কিছু খায়নি, প্লাস তার অনেক ক্ষুধা লাগছে, তাকে যেন কিছু খাবার দিই আমি। তো আমারও দেখা মানে আসলে আমার দেখে মনে হচ্ছে সে অনেকক্ষণ খায় নাই বা অনেক দিন ধরে সে অভুক্ত আছে না খাওয়া। তো আমি তারে আমার প্যাকেটটা খুলে 12টা বা 14টার মতো রুটি ছিল আমার এখানে স্লাইস করা, তো আমি তা থেকে অর্ধেক দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দোকান থেকে আরো 2টা কলা কিনা ওনাকে দেই, হাতে দিই, একটা পানির বোতল দিই। দেওয়ার পর বলি যে আপনি এগুলা খান, আর যদি কিছু লাগে তো ওনাকে দোকানদারকে দেখে বলি যে ওনাকে বললেন, উনি দিবে আপনাকে। তো আমি আরো দোকানদারকে 20 টাকা বা 30 টাকা দিই, আমার ঠিক মনে নেই কত টাকা দিই, 20 টাকা বা 30 টাকা দিই। দেওয়ার পর ওনাকে বলে দিই যে উনি কিছু চাই তাহলে আপনি দিয়ে দিন। তো লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি আবার আমার ফ্রেন্ডের কাছে চলে আসি, ওরা যেহেতু আড্ডা দিতেছে। তো একটা টাইমে ট্রেন চলে আসে, আমিও ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পর আর কি আমার নিজে থেকেই খারাপ লাগতেছে যে ফ্রেন্ডে মজা করতেছে। আর স্বাভাবিক, একটা ফ্রেন্ড বা সেম এজের যারা কাজিন থাকে সবাই যখন একসাথে হয় তখন মজাটাই আলাদা থাকে সব সময়। তো ওরাও সবাই একসাথে, তো আমার বারবার ইচ্ছে করতেছিল কি মানে একদিন পরে যাই, আজকে না যাই, ওদের সাথে আরেকটা দিন থাকি তারপর যাই। তো মনের মধ্যে এরকম হইতেছে। তো ট্রেনে অলরেডি আমি উঠে পড়ছি এবং ট্রেনও চলা শুরু করছে, তো যার কারণে আমি আর নামতে পারিনি। যাই হোক, তো তারপরে আমি আপনার ঈশ্বরদীতে আসি আর কি। তো ওইখানে খুলনা যাওয়ার চিত্রা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয় সুন্দরবন এক্সপ্রেসের সাথে। তো ওইখানে আমি আর কি ট্রাই করি যে যদি আমি চিত্রাতে উঠতে পারি তাহলে হয়তো বা আমি আবার ভেড়ামারা যাইতে পারবো। এখন আমি যদি ওদের ফোন করে বইলা দিই তাহলে হয়তো বা স্টেশন ওরা আমার জন্য কিছুক্ষণ ওয়েট করবে, দেন আমি আবার ওদের সাথে বাসায় ব্যাক করতে পারবো। তো এই ধরনের চিন্তা ভাবনা করে আমি ট্রেন থেকে নামি। আপনার হয়তো বা জানেন যে যখন রাত্রের বেলায় ট্রেন যাতায়াত করে তখন এক পাশের দরজা বন্ধ থাকে আর এক পাশের দরজা খোলা থাকে, দুই পাশের দরজা কখনোই খোলা থাকে না। তো যার কারণে স্টেশনের এই পাশে আমাকে নামতে হয়, ওই পাশে আমি নামতে পারি না। তো চিত্রা ট্রেনটা হইলো অন্য পাশে আর এই পাশে হইলো সুন্দরবন, আর আমার বগিটা হইলো একদম ট্রেনের মাঝখানের বগি। যার কারণে আমি যদি সামনে দিয়ে ঘুরে ওই ট্রেনের কাছে যাই একটা মোটামুটি ভালো সময় লাগবে, আবার যদি পিছন দিয়েও যাই তাহলে ভালো একটা সময় লাগবে। আবার এদিক দিয়ে দেখি ট্রেনটা হুইসেল দিয়ে যাইতে শুরু করছে আর কি, যে চিত্রা এক্সপ্রেস ট্রেনটা ওইটার কথা বললাম, ওইটা আবার যাওয়া শুরু করছে, চলা শুরু করে দিছে। তো আমি একটু মনটা খারাপ করে আর কি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আবার ট্রেনে উঠবো। এমন সময় দেখি ওই ভেড়ামারাতে আমি যে মহিলাকে রুটি আর কলা কিনে দিছিলাম ওই মহিলাটাই ঈশ্বরদী প্ল্যাটফর্মে বসে সেই রুটি কলা খাইতেছে, পানি খাইতেছে। তো আমার মানে দেখে নর্মাল লাগলো জিনিসটা, যে খাইতেছে খাক, হয়তো বা আমার সাথে ট্রেনে আসতেছে, হয়তো বা সে কোথাও যাবে এই জন্য। যাই হোক, তো পরে এটা আমি কোনো নোটিস করলাম না। এদিকে আমার ট্রেন আবার ছেড়ে দিবে, তো আমি আমার সুন্দর মতো বগিতে উঠে আমি আমার সিটে বসলাম। তো আমার মাথায় তো একটা জিনিসই ঘুরতেছে যে ওইখানে আমার ফ্রেন্ডরা কাজিনরা মজা করতেছে সবাই, আমি যাব কিভাবে যাব এখন এটা চিন্তা ভাবনা করতেছি। তো আবার আমার ফ্রেন্ডকে ফোন দেই, পরে বলতেছে তাহলে অন্যদিন আসিস, সমস্যা নেই। তো আমি ঠিক আছে অন্যদিন আসবো। পরে মাথা থেকে এইসব বাদ দিয়া ব্যাক করি। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে ট্রেনটা আবার থামে, এছাড়াও মাঝখানে অনেক স্টেশন আছে এখানে ব্রেক করছে। তো এখানে আমি নামিনি আর কি, সিট ছেড়ে আমি কখনো নামিনি। তো এখানে দিকে একটা লং ব্রেক করছে উল্লাপাড়া স্টেশনে, হয়তো বা কোনো ক্রসিং এর জন্য বা কোনো একটা কাজের জন্য। তো যাই হোক, সেখানে অলরেডি 5 মিনিটের উপরে বা 10 মিনিটের মতো ব্রেক করছে, মানে সময় এখানে দাঁড়ায় আছে ট্রেনটা। তো দেখি অনেকে নামছে প্ল্যাটফর্মে, নাইমা হাঁটাহাঁটি করতেছে। আর একটা জিনিস কি, অনেকক্ষণ ধরে কোথাও বসে থাকলে দেখবেন পা মানে লাগে কেমন জানি, পা লাগে, ব্যথা করে, কিছু একটা হয়। তো আমার এরকম হইতেছে। তো আমি বের হয়ে গেছি, প্ল্যাটফর্মে দাঁড়াইছি, হাঁটতেছিলাম কিছু। তো আমি আবার সিরাজগঞ্জের যে উল্লাপাড়া স্টেশন আছে সেখানে আবার ওই মহিলাটাকে দেখি। ইভেন তখনও সে রুটি আর কলাই খাইতেছে, তার কলা আর রুটি খাওয়া এখনো শেষ হয় নাই। আমি তাকে রাত 12:30টার সময় ভেড়ামারা স্টেশনে রুটি কলা কিনে দিছি। আমি হয়তো বা অ্যারাউন্ড 1:30 পৌনে 2টার সময় আমি ঈশ্বরদীতে আসছি, আমার ঠিক টাইম মনে নাই। এইরকম টাইমে সে রুটি কলা খাইতেছে।
তার খাওয়া শেষ হয়নি। ইভেন যখন আমি সিরাজগঞ্জে আসি উল্লাপাড়া স্টেশনে, এটা কিন্তু একটা বড় সময়ের গ্যাপ, এটা তাড়াতাড়ি আসা যায় না, মিনিমাম 3 ঘন্টা লাগেই, 2.5 থেকে 3 ঘন্টা লাগেই, একটা বড় সময়। তো এতটুকু সময় তার খাওয়া শেষ হয়নি। তো আমি এটা সিম্পলি নিলাম যে হয়তোবা সে আস্তে আস্তে খাইতেছে, আর ট্রেন দিয়ে হয়তোবা কোথাও যাইতেছে, আমার সাথে সাথেই আসতেছে, সবাই প্ল্যাটফর্মে নামছে, হয়তোবা সেও প্ল্যাটফর্মে নেমে আস্তে আস্তে খাইতেছে। তো আমি এটা ভাইবা আবার ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে আবার আমার সিটে বসলাম যথারীতি। তো ট্রেনটা আবার চলা শুরু করছে। আমার বাসা হইলো শফিপুরে আর কি। যাই হোক, শফিপুরে মৌচাক স্টেশন আছে, যেটা শফিপুর বাজারে একদম কাছে। আর আপনারা সবাই জানেন জয়দেবপুর স্টেশন, মানে গাজীপুরের যে স্টেশন সেটা হলো জয়দেবপুর স্টেশন। এই জয়দেবপুর স্টেশনের ঠিক আগের স্টেশনটাই হলো মৌচাক। তো এই মৌচাক স্টেশনে যদি ট্রেন থামে তাহলে আমার দাদু বাড়ি আসতে হয়তো বা অ্যারাউন্ড 10 মিনিটের মতো সময় লাগবে, বা 15 মিনিটের মতো, মানে একটা শর্ট ডিস্টেন্স আর কি। তো আমি চিন্তা ভাবনা করলাম যদি মৌচাক স্টেশনে ট্রেনটা দাঁড়াই তাহলে আমি নেমে আমি সরাসরি চলে আসতে পারবো, আমার আর এত দূর ঘোরা লাগবে না। তো এইটা চিন্তা করে আমি আর কি জানলা দিয়ে মাথাটা একটু বের করি যে যদি ট্রেনটা থামে বা মৌচাক স্টেশনটা আশেপাশে চলে আসছে কিনা। বাহিরের দৃশ্য দেখলেও তো একটু ধারণা নেওয়া যায় যে আসছে কি আসে নাই। তো আমি দেখতেছি যে ট্রেনটা হয়তো বা থামবে না, কারণ ট্রেনটা যদি থামে তাহলে আগে থেকে আস্তে আস্তে স্লো হইতে থাকে। দেখতেছি ট্রেনটা স্লো হইতেছে না, ট্রেনটা একদম সেম স্পিডেই যাইতেছে। তা আমি মানে বাহিরে দিয়ে রাখছি মাথাটা আর কি। বাহিরে মাথা বলতে কি, জানলা দিয়ে একটু মাথা বাহিরে দিলে আর কি বাইরের জিনিসটা দেখা যায়, এরকম আর কি দেখতেছি। তো যখন আমি মৌচাক স্টেশনটা থ্রু পাস করতেছি, দেখি সেম মহিলাটাই আমাকে স্টেশনে দাঁড়ায়া বাই জানাইতেছে, টাটা, মানে হাত নাড়ায় যেই মানে বিদায় দেওয়ার যে সম্বোধনটা, আবারও আমন্ত্রণ। রাত তো অনেক বেশি হয়ে যাচ্ছে, জানি না কতক্ষণ থাকবো, আশা করছি যে পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকতে পারবো। তো দেখা যাক আমরা কতক্ষণ থাকতে পারি। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে, তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি আপনারা থাকবেন। আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট স্টোরি, থাকবেন তো? ওকে, প্লে করছি তাহলে, চলুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মেহেদি হাসান মিশাদ, রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে বলতেছি। তো ভাই আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা আসলে ভাই আমার ভাবি, অর্থাৎ আমার হলো ফুফাতো ভাইয়ের বউয়ের সাথে ঘটা, অর্থাৎ আমার ভাবির সাথে ঘটা। তো ঘটনা শুরু হয় তার ভাবি যখন ছোট, অর্থাৎ যখন তার বয়স 12-13 বছর। ভাবি দেখতে একটু তুলনামূলক যে কোনো মেয়ের থেকে একটু সুন্দর ছিল, দেখতে অনেক সুন্দর। তো এ কারণে ছোটবেলায় তার উপর কিছু জিন, অর্থাৎ একসাথে কয়েকটা জিনের সংখ্যা ছিল তখন 14 জন। পরবর্তীতে আমি আরো কিছু কাহিনীর মধ্যে বলবো যে হলো কতজন মোট জিন। তো ওই সময় ছিল 14 জন জিন ভাবিকে পছন্দ করে, ভাবির উপর আসর করে। তো ভাবির উপর আসর করার পর ভাবির ভিতর বিভিন্ন সিমটম দেখা যায়। ভাবি কথা বলতে থাকে, বিড়বিড় করতে থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তো এইসব দেখে ভাবির বাড়ির লোক কবিরাজ ডেকে আনে বাড়িতে। আনার পরে কবিরাজ অনেক চেষ্টা করার পরে জিনগুলোকে বোতলবন্দি করতে পারে ভাই। করার পরে জিনগুলোকে মাটিতে পুঁতে রাখা হয়। তবে তারা বন্দি হওয়ার আগে পূর্বে বলেছিল যে তাদের যদি এখন বন্দি করেও রাখা হয় তবে তারা আবার ফিরে আসবে। তো তাদের বন্দি করে রাখা হলো। ভাবির বেশ কয়েক বছর ভাবি ভালোই গেল, ভাবির বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার কয়েক বছর ভাই ভালোই ছিল, কিন্তু বিয়ে হওয়ার কয়েক বছর পরে ভাবির ভেতর আবার কিছু বাজে সিমটম দেখা দেয়, অর্থাৎ আবার কিছু খারাপ জিনিস দেখা দেয়। সেগুলো হলো ভাবি রাতের বেলা ঘুম থেকে উঠে বাইরে যেত, মানে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যেত, কিন্তু আর ঘরে ফিরে আসতো না ফজরের আজান দেওয়া পর্যন্ত। তো এরকম চলতে থাকে। আর ভাবি হঠাৎ করে ঘুম থেকে উঠে হঠাৎ করে হাসি দেওয়া শুরু করতো। আবার খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, গালিগালাজ করতো। আবার কিছু হলে তার সাথে একটু কথা কাটাকাটি হলে ভাবির মানে যে বিছানা, তারা যে বিছানায় থাকে, বিছানাটার ওজন অনেক, সেই বিছানাটা এক হাত দিয়ে মানে উঠাতো। তো এইসব সিমটম দেখার পরে ফুবা
ফুপু আমার হলো ফুপু আর হলো ভাবির মা করে কি ভাবির সাথে থাকা শুরু করে দেয়। তো এখন এমন এক সময় ভাবির সাথে থাকাকালীন তো এখন হঠাৎ করে একদিন ভাবি করে কি বলে হলো ভাবি আবার হলো বাইরে যাওয়ার জন্য তার মাকে ডাক দেয়। তো এখন ডাক দেওয়ার পরে ভাবির ভেতর পূর্বের সিমটম গুলো দেখা দেয়। ভাবি হাসাহাসি করতে থাকে এবং মাকে বলতে থাকে যে বাইরে যাবো। তো এখন বলে কিসের জন্য, বলে যে হলো বাথরুমে যাব। তো এখন তার মা যখন বলছে যে তার ভেতর এইরকম সিমটম দেখা দিছে, যে তার ভেতর অনেক প্রবলেম, জিন আসর করছে, এরকম যখন সন্দেহ করছে, তখন মা বলছে না তোর বাইরে যাওয়ার দরকার নেই, এখানে তুই কি করে হলো এখানে তুই বাথরুম কর। তো এটা বলার পরে মাকে প্রচন্ড গালিগালাজ দেয় এবং বলে না আমি বাইরে যাব। তো এখন চিল্লাচিল্লি শুরু করে দেয় ভাবি। তো এমন সময় ফজর আজান দেয় ভাই। তো ফজর আজান দেওয়ার সাথে সাথে ভাবি করে কি নিস্তব্ধ হয়ে যায় এবং ভাবি অটোমেটিক নিস্তব্ধ হয়ে বলতে থাকে, বিড়বিড় করতে থাকে যে আজ তুই বেঁচে গেলি, আজ তোরা একে বাঁচাইতে পারলি, আজ তোরা যদি একে বাইরে যেতে দিতিস তাহলে একে আর আমি নিয়ে যেতাম। তো ভাই যদি ভাবি সেদিন বাইরে যেত তো এমন হতে পারতো ভাবি আর ফিরে আসতো না, বা তাদের সাথে তাদের দেশে চলে যেত, আর ফিরে আসতো না। তো এরকম হওয়ার পরে আবার বেশ কিছুদিন ভালো যায়। তো একদিন ভাবির মা আর আমার ফুফু ঘুমাচ্ছিল। এমন সময় ভাবি চিৎকার দিয়ে ওঠার সাথে ফুবি বলে যে তুমি চিৎকার দিলা কেন? ভাবি বলে যে হলো তিনি ঘুমে দেখছিল যে হলো বিভৎস আকৃতির একটা জিন বলবো না, বিভৎস আকৃতির একটা অবয়ব। সে অবয়বটার চেহারা দেখতে বিশ্রী, অনেক লম্বা। সে ভাবির কাছে এগিয়ে আসছিল এবং ভাবির গলা টিপে ধরার চেষ্টা করছিল। এটা দেখে ভাবি চিৎকার দেয়। তো ভাই রীতিমতো যখন এই প্রবলেম গুলো বাড়তেই থাকে দিন দিন, তো আমার ফুপা একটা কাজ করে, একটা কবিরাজকে ডাক দেয়। তো কবিরাজ করে তার সাথে একটা তুলারাশি একটা মানুষকে নিয়ে আসার পরে তার উপর জিন ভর করে। তো এখন তার উপর জিন ভর করানোর পরে জিন বলতে থাকে যে কবিরাজ তুই আমার কিছু করতে পারবি না, তুই যদি আমার সাথে বেশি কাহিনী করিস তাহলে তোকে আমরা 14 জন আছি, এখন 14 জন তুই একলাই, তুই আমাদের সাথে পারবি না কবিরাজ, তুই আমাদের কাছেও আসিস না, আমাদের সাথে পাঙ্গা নিতে আসিস না। তো যখন এরকম করে বলে তো কবিরাজ রীতিমতো অনেক ভয় পায়। আবার কবিরাজের কোনো কাজই কোনো নিয়মেই ওই জিনগুলোর উপর কোনো প্র্যাকটিক্যাল ভাবে কোনো প্রভাব ফেলতে পারে নাই। তো কবিরাজ তখন ফুবাকে বলে যে এ কাজ আমার দ্বারা সম্ভব নয়, এই কাজ করতে পারবে আমার ওস্তাদ, অর্থাৎ তার গুরু, তিনি যা শিষ্য তার গুরুর কথা বলছে তিনি। তো গুরুর কথা যখন বলছে তো ভাই তিনি ডাক দেওয়া হয় রীতিমতো, ওই তার কবিরাজের গুরুকে ডাক দেওয়া হয়। তো তিনি আসার পরে হলো তার সাথে একটা লোক নিয়ে আসে, ওইটার উপর আবার জিন ভর করে। তো ভাই জিন ভর করানোর পরে যে জিনটাকে ভর করায় ওদের 14 জনের মধ্যে যে সর্দারটা ছিল সে তাদের উপর ভর করে এবং সে রীতিমতো স্বীকার করে যে হলো আমি ওকে ভর করছি, আমি ওকে পছন্দ করি, আমি ওর অনেক রক্ত খাইছি, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। তো এখন বলে যে তুই নিয়ে যাবি ভালো কথা, তো ও তো তোর কোনো ক্ষতি করেনি, তুই কেন নিয়ে যাবি, তুই কেন আর ক্ষতি করবি? আমি অত কিছু বুঝি না, আমি শুধু ওকে নিয়ে যাব এটা জানি। তো এখন এইটা বলার পরে ভাই হলো কি, তো কবিরাজ তাকে বললো যে সেদিন কি তুই ওকে ভয় দেখাইছিলি? হ্যাঁ রে ফকির, আমি ভয় দেখাইছিলাম, আর ওইটা আমার নিজের চেহারায় ছিল, ওটা আমার অবয়বসে ছিল। তো এটা বলার পরে কবিরাজ এখন বলে যে তুই একে ছেড়ে দিয়ে যা। তো এখন কবিরাজের কথা শুনে ও জিনটা হাসতে থাকে এবং বলে যে আমি ওকে ছেড়ে দিয়ে যাব, আমি ওকে ছাড়ার জন্য 2-3 আমরা 14 জন, তুই একাই, তুই আমার সাথে পারবি না। তো এরকম করে কবিরাজ যখন অনেক টর্চার করে, কবিরাজ মারধর শুরু করে দিনটাকে। তো তখন যখন ছাড়া ভাব, তখন আবার হয়েছে কি ভাই, ফুপির বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আবার একজনকে 7টা দিন ভর করছিল। তো ওই দিনগুলো আবার তাকে না ছেড়ে তাদের বাড়ির আশেপাশে ছিল। তো যখন এদের 14 জনকে টর্চার করছিল, তখন কবিরাজ টর্চার করাকালীনে ওই যে 7 জন জিন আছে পাশের বাড়ির, ওই জিন 7টা আবার এসে এই 14 জনের সাথে যোগ দিচ্ছে। দেওয়ার পরে ওরা এখন হয়ে গেল 21 জন। তো এখন 21 জন হওয়ার পরে
কবিরাজ বলল যে হলো তোরা 21 জন হয় আর কতজনে হয় আজকে তোদের যাইতে হবে। যাওয়ার পরে তো ভাই রীতিমতো অনেকগুলো নিয়ম কানুন পালন করলো কবিরাজ, করার পরে ওদের মারধর করলো, তারপরে ওরা যাবে না। 21 জনে কবিরাজের বিরুদ্ধে করে কবিরাজ বারে বারে বান মারে, বারে বারে কিছু সুরা কালাম দিয়ে কবিরাজ জিনগুলোকে আটকানোর চেষ্টা করে, বন্দি করার চেষ্টা করে, কিন্তু পারে না। তো এক পর্যায়ে ভাই জিনগুলোকে কবিরাজ বন্দি করতে সক্ষম হলো, অর্থাৎ 21টা জিনকেই বন্দি করলো। তো করার পরে তাদের বোতলবন্দি করে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত নিল, বা 7টা দিন পুঁতে রাখতে চাইলো মাটিতে, আর 14টা দিন, যে 14টা ভাবিকে শুরু থেকে ইফেক্টেড করছিল, এগুলোকে নদীতে ফেলে দেওয়ার হলো পরিকল্পনা করলো। তো ভাই যে কথা সেই কাজ, এইরকম দিনগুলোকে জায়গা মতো রাখা হলো। রাখার পরে ভাবির ভেতর আর এখন পর্যন্ত কোনো সিমটম দেখা দেয়নি।